চলেন হচ্ছে শুরু করি আর কি। তো আমরা এখানে এসে একটা প্রোডাক্টটাকে পারচেজ করে দেখবো যে সেই ডাটাটা জিটিএম পর্যন্ত আসে কিনা, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করার পর প্রসিড টু চেক আউট। চেক আউটের পরে আমরা হচ্ছে এখানে যে ইনফরমেশন গুলো আছে সবগুলো দিয়ে আমরা কি করি, অর্ডার প্লেস করি। অর্ডার যদি প্লেস করি তাহলে এই পর্যন্ত আসা মানে কি পারচেজ হওয়া। ওকে, তাহলে আমরা এবার এখান থেকে দেখবো যে পারচেজ ট্যাগটা ফায়ার হয়েছে কিনা। এই যে আমাদের পারচেজ ট্যাগ ফায়ার হয়েছে, তার মানে পারচেজ পর্যন্ত এক্সিকিউট হচ্ছে। আচ্ছা, এখন এইখানে একটা বিষয় আছে, তার নাম হচ্ছে ডেটা লেয়ার। ডেটা লেয়ারের মধ্যে ইউজারের ডেটা থাকে। ধরেন এখানে দেখেন বাই ডিফল্ট হিসেবে কি আসছে যে আমাদের সিঙ্গেল কার্ড করা হয়েছে, মানে খুব বেশি ইনফরমেশন দেখেন এখানে নাই, জেনারেল ইনফরমেশন আছে। তো এখন গুগলের কাছে আমাদের কি কি তথ্য পাঠাইতে হবে আর কি। দেখেন আপনার ওয়েবসাইট থেকে কেউ যখন পারচেজ করবে তাহলে গুগলের কাছে পাঠাইতে হবে কোন প্রোডাক্টটা পারচেজ করছে, কত টাকার পারচেজ করছে, এই তথ্যগুলো গুগলের কাছে পাঠাইতে হবে আর কি। তো এখন ধরেন এই এই তথ্যগুলো কই থাকে, এই তথ্যগুলো যে এখানে থাকে, এখানে তথ্যগুলো ওয়েবসাইটে যে তথ্যগুলো আমরা দেখতেছি এই তথ্যগুলোকে বলা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, যেখানে প্রেজেন্ট করা হয় তথ্যগুলো। তাহলে এই তথ্যগুলো কি এখানে প্রেজেন্ট করা হচ্ছে, তাহলে ইনফরমেশন গুলো তথ্যগুলো শো করতেছে প্রেজেন্টেশন লেয়ারে। বাট এই যে তথ্যগুলো এগুলো আমরা ওয়েবসাইটের ডাটাবেজেও আছে না, এই তথ্যগুলো পিছনে মানে যেখানে আমরা দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে যেমন এটা আমি সামনে দেখতে পাচ্ছি, এখান থেকে অনেক কেবল টেবল, এগুলো তো পিছনের পার্ট, এগুলো দেখা যায় না। তো একটা ওয়েবসাইটে শুধু ফ্রন্ট পার্টটা আমরা দেখতে পাই, ডেটা যেগুলো সার্ভারে আছে এগুলো তো আমরা দেখতে পাই না। এই যে দেখেন অর্ডার নাম্বার কত, কত টাকার অর্ডার হয়েছে, এই তথ্যগুলো তো আমাকে দেখাচ্ছে, পাশাপাশি এই তথ্যগুলো ডাটাবেজেও আছে না। এই যে ডাটাবেজে তথ্যগুলো সাজানো থাকে, ডাটাবেজে যেখানে এই তথ্যগুলো সাজানো থাকে সেটাকে বলা হচ্ছে ডাটা লেয়ার। এখন ঘটনা হলো যে আমরা এখান থেকে পারচেজ করলাম, এই যে থ্যাংক ইউ যদি পেজে যাই, ডাটা লেয়ারে যাই, শেষ তো থ্যাংক ইউ পেজে আসছে তাই না, এই যে থ্যাংক ইউ পেজ, থ্যাংক ইউ। কিন্তু এখানে দেখেন যে আমি কত টাকার প্রোডাক্ট কিনছি এই তথ্যগুলো কিন্তু এখানে আসেনি। তাইলে গুগলকে যখন আমরা পরবর্তীতে যে আমরা বিডিং দেখছিলাম না, বিডিং এর মধ্যে গুগলকে বলে দেওয়া যায় যে ওই সমস্ত কাস্টমারকে তুমি অ্যাড দেখাও যারা ওয়েবসাইটে এসে অ্যাট এ টাইমে অনেক কিছু পারচেজ করে। ধরেন আপনি কেউ তো একজন সিঙ্গেল আইটেম পারচেজ করতে পারে, আবার কেউ আবার অনেকগুলো আইটেম একসাথে পারচেজ করে। তো গুগলকে যদি আপনি বলে দেন যে যারা একবারে অনেকগুলো আইটেম, এটাকে আমরা মার্কেটিং এর ভাষায় বলি অর্ডার ভ্যালু, যাদের অর্ডার ভ্যালু বেশি আছে তাদেরকে অ্যাড দেখাও। কারণ কি, যে সকল কাস্টমাররা আপনার কাছ থেকে বেশি পরিমাণ প্রোডাক্ট কিনবে তাহলে আপনার প্রফিট বেশি হবে না। তাহলে এইটা যদি আপনি দেখাইতে চান তাহলে সেই তথ্যগুলো তো গুগলের কাছে পাঠাইতে হবে, নাহলে কেমনে বুঝবে যে সে কোনটা হচ্ছে মোর পটেনশিয়াল বা বেশি টাকার প্রোডাক্ট কেনে, এই কাস্টমার কোনটা। আচ্ছা, এই জন্য যেটা করতে হবে আমাদের ওয়েবসাইটে এই ডাটা লেয়ারটা অন করতে হবে। তো আমরা ওয়েবসাইটে যদি ডাটা লেয়ারটা অন করতে চাই তাহলে আমরা ওই জিটিএম ব্যবহারের সময় এখানে একটা প্লাগইন ইনস্টল করছিলাম না, কি নাম ছিল মনে আছে? প্লাগইনের নাম কি ছিল? জিটিএম ফর ডাব্লিউপি। তো এখানে আসবেন জিটিএম ফর ডাব্লিউপি, এই যে এখানে সেটিংস এ যাবেন, সেটিং এ গিয়ে যাবেন হচ্ছে ইন্টিগ্রেশন, সরি ইন্টিগ্রেশন না, আচ্ছা ইন্টিগ্রেশনে গেলে হবে। ইন্টিগ্রেশনে গিয়ে যে দেখেন লেখা আছে ই কমার্স, ই কমার্সে গিয়ে যে এখানে দেখা আছে দেখেন ট্র্যাক ই কমার্স। আমি যদি এখানে ট্র্যাক ই কমার্স দেই, দিয়ে যদি ধরেন এখান থেকে এটাকে সেভ দেই, সেভ দিলাম। এবার আমি কি করব, এটা আমি এবার থ্যাংক ইউ পেজও কেটে দিলাম, এটা আবার কেটে দিলাম, আবার একবার প্রিভিউ করব। কারণ আবার প্রিভিউ করে দেখবো যে আমরা যে প্রোডাক্ট গুলো কিনতেছি এই ডাটা গুলো ওইখানে ঠিকঠাক মতো যাচ্ছে কিনা। তো আবার একবার কানেক্ট করি, কানেক্ট করার পরে আমরা এবার হচ্ছে দেখবো এখান থেকে একটা একটা বা দুইটা প্রোডাক্ট ধরেন পারচেজ করে একটা অ্যাড টু কার্ট যুক্ত করি। এখান থেকে নিচের দিকে এসে ধরেন আরেকটা প্রোডাক্ট হচ্ছে এটাও অ্যাড টু কার্ট করি, মানে দুইটা কিনে কিনি তাহলে বুঝতে সুবিধা হবে।
উপর উঠাইতে প্রসিড টু চেক আউট, আমাদের টোটাল $40 প্রোডাক্ট আছে। সো এখান থেকে আমরা জাস্ট একটা অর্ডার প্লেস করব। ওকে, অর্ডারটা প্লেস হয়ে গেল। এখন যদি আমি এখানে যাই, থ্যাংক ইউ পেজে যাই, গিয়ে যদি ডেটা লেয়ারে যাই, এই যে দেখেন আগের আগের বার কি এতগুলো ডেটা ছিল না, এখন দেখেন কি কি চলে আসছে। একজন কাস্টমার কোন কারেন্সিতে পেমেন্ট করছে, তার ট্রানজেকশন আইডিটাকে মূলত বলা হচ্ছে অর্ডার আইডি। তার অর্ডার নাম্বার কত, এখানে দেখেন অর্ডার নাম্বার কত 8403, এখানে দেখেন এই যে অর্ডার নাম্বারটা চলে গেছে না। কত টাকার প্রোডাক্ট কিনছে সেটাকে বলে ভ্যালু। $40 ট্যাক্স কত দিয়েছে, ট্যাক্স জিরো, শিপিং চার্জ জিরো। কোন আইটেমটা কিনছে, এখানে একটা হ্যান্ড স্যানিটাইজার আইটেম কিনছে, তার আইডি নাম্বার হলো এত। তারপর হচ্ছে এসকিউ, এসকিউ মানে স্টোর কিপিং ইউনিট, মানে অর্থাৎ এই ই-কমার্স ওয়েবসাইটে কতগুলো প্রোডাক্ট এখনো জমা আছে, ওদের হাতে আছে। হ্যাঁ, প্রাইস কত ডলার। এখানে আরেকটা প্রোডাক্ট কিনছে সে ডায়াবেটিস রোগী, দেখেন তাহলে কি সবগুলো ইনফরমেশন ওয়েবসাইটের ডাটাবেস থেকে এই জিটিএম এর কাছে চলে আসলো। হ্যাঁ, আচ্ছা এখানে একটা কিন্তু এগুলো খুব লজিক্যাল কথাবার্তা। দেখেন আমরা কি করলাম, কেউ যদি আমাদের ওয়েবসাইট ব্রাউজ করে, ওয়েবসাইটে কাস্টমার যে পারচেজ করতেছে, কি পারচেজ করতেছে, কত টাকার পারচেজ করতেছে, এই তথ্যগুলো কার কাছে পাঠাইলাম, জিটিএম এর কাছে পাঠাইলাম। এখন জিটিএম এর কাছ থেকে কার কাছে পাঠাইতে হবে, গুগল অ্যাডস এর কাছে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা এখন কি কি পাঠাবো, এখানে তো অনেকগুলো তথ্যই আছে, অনেক অনেক তথ্য আছে। যেমন ধরেন আইটেম এর নাম, আইটেম এর নাম পাঠানো কি জরুরি? জরুরি না। মূলত কয়েকটি ইনফরমেশন পাঠানোটা জরুরি, কারণ হচ্ছে ট্রানজেকশন আইডিটা পাঠানো জরুরি। কারণ ধরেন একই মানুষ তো ধরেন যে বিভিন্ন সময় পারচেজ করবে, তাহলে প্রত্যেকবার কি হবে, নতুন নতুন একটা ট্রানজেকশন আইডি হবে না? তাইলে এই একটা ট্রানজেকশন আইডির এগেইনস্টে একজন পারচেজ করে কয়বার, একবার। যেমন ধরুন আমি এখন একটা পারচেজ করছি, আমাকে ট্রানজেকশন নাম্বার বা অর্ডার নাম্বার দিয়েছে এত, আপনি অর্ডার করলে কি আবার এই আইডি দিবে, আরেকটা দিবে। এই ব্যক্তি যদি আরেকটা প্রোডাক্ট অর্ডার করে, সেক্ষেত্রে কি অর্ডার আইডি আলাদা। তার মানে কি এখানে আমরা এভাবে বলতে পারি না যে আমাদের ট্রানজেকশন আইডি যতগুলো হবে, নাম্বার অফ অর্ডার ততগুলো। তারপরে আপনার তো দিন শেষে ক্লায়েন্টের কাছে হিসাব দিতে হবে যে হচ্ছে কত ডলার খরচ করে কত টাকার আপনি বিক্রি করছেন, তাহলে অর্ডার ভ্যালু পাঠাইতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই ডাটা লেয়ার থেকে এই তথ্যগুলো আমাদের পাঠিয়ে দিতে হবে কার কাছে, গুগল অ্যাডসেন্স। এগুলো আমরা কিভাবে পাঠাবো, এইখান থেকে একটা জিনিস এখানে দেখেন, এর আগে আমরা দেখছি যে কোনো কিছু কানেক্ট করতে গেলে লাগে কি ট্যাগ, আর ট্রিগার হলো কন্ডিশন, যে কখন আসলে একটা কাজ করবে সেই কন্ডিশনটা আমরা ট্রিগারের মধ্যে বলে দিই। এখানে আরেকটা জিনিস হচ্ছে এখন এই ভেরিয়েবল জিনিসটা কি, এটা একটু আমাদের জানা ভেরিয়েবল হলো, দেখেন এই ডেটাগুলো কোথায় আছে, জিটিএম এর মধ্যে আছে। তাহলে এখন জিটিএম এর মধ্যে জাস্ট শো করতেছে। তাহলে আপনাকে যদি মনে করেন যে কোনো ডেটাগুলো আপনি জমা রাখতে চান এক জায়গায়, জমা রাখতে গেলে একটা ভেরিয়েবল বা এটাকে বলা হচ্ছে একটা ব্যাগ বা একটা পাত্র নিতে হবে। তো দেখেন আমি কি করব, যে এখান থেকে আমাদের এই যে এখানে যে ডেটাগুলো আছে, এই ডাটাগুলো জিটিএম থেকে এক জায়গায় স্টোর করা লাগবে। স্টোর করে এই ডাটাগুলো পাঠাইতে হবে আবার গুগল অ্যাডস এর কাছে। তাহলে একটা জিনিস দেখবেন যে যদি আমরা জিটিএম থেকে কখনো কোনো ডাটা স্টোর করতে চাই, তাহলে অলওয়েজ আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে ভেরিয়েবল, মানে একটা পাত্র বা ব্যাগ নিতে হবে, ব্যাগের মধ্যে জমা করবো, জমা করে তারপরে যাকে যাকে পাঠানো দরকার তাকে তাকে পাঠিয়ে দেবো। ওকে, সো আমরা হচ্ছে ভেরিয়েবলে যাচ্ছি। তো ভেরিয়েবল হচ্ছে দুই ধরনের, একটাকে বলে হচ্ছে, এটাকে বলে বিল্ট ইন ভেরিয়েবল, অর্থাৎ যে ভেরিয়েবল গুলো প্রায় লাগে সেইগুলো গুগল আগে থেকে বানায় রাখছে, মানে আপনাকে আর এগুলো বানানো লাগবে। আর একটা আছে হচ্ছে ইউজার ডিফাইন ভেরিয়েবল, অর্থাৎ এগুলা ইউজাররা তাদের কাজের প্রয়োজনে বানায় নিতে পারে। হ্যাঁ, তো আমরা যদি বিল্ট ইন ভেরিয়েবলের মধ্যে যাই, এখান থেকে দেখেন এই যে অনেক অনেক এখানে ভেরিয়েবল আছে। হ্যাঁ, অনেক ভেরিয়েবল আছে। যেমন ধরেন যে এখানে আপনার ওয়েবসাইটে যদি এরর মেসেজ শো করে, তাহলে কি করবে, আপনি যদি এই ভেরিয়েবলটা সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার ওয়েবসাইটের এরর মেসেজ গুলো জিটিএম এর মধ্যে এর মাধ্যমে জমা থাকবে।
তো আমাদের আপাতত হচ্ছে এইটা লাগবে না বিল্ডিং ভেরিয়েবল, আমাদের লাগবে হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। তো আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলে যাব, যে এখানে অনেক ধরনের ভেরিয়েবল আছে, অনেক ধরনের ভেরিয়েবল আছে। তো আমরা এখান থেকে একটা ভেরিয়েবল নিব। এখন এখানে অনেক ধরনের ভেরিয়েবল, এবং কোন ভেরিয়েবলটা আমাদের নিতে হবে সেটা আমাদের জানতে হবে। তো আমরা দেখেন আমাদের ডেটা গুলো কোথায় জমা আছে, এই যে ডেটা লেয়ারে, ডেটা লেয়ারের ডেটাগুলো জমা আছে। তাহলে ডাটা লেয়ার থেকে কোনো ডাটা যদি আপনি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে ডাটা লেয়ার ভেরিয়েবল। তাহলে আমরা একটা ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। এখন এখানে বলছে ডাটা লেয়ার ভেরিয়েবলের নাম দিতে। এখন এইটা আমরা ডাটা লেয়ার থেকে ডেটাগুলো কিভাবে নিয়ে আসব, এটা একটু বুঝতে হয়। বুঝতে হয়েছে মূলত এই যে ধরেন এই ই কমার্সের আগে যতটুকু ইনফরমেশন আছে অথবা আমি যদি সবটুকু তথ্য এখান থেকে আপনার কপি করি, হ্যাঁ, কপি করে এটা ভালো বোঝা যায় হচ্ছে একটা সাপ্লাইন, একটা সফটওয়্যার ডাউনলোড করতে, হ্যাঁ, ছোট একটা সফটওয়্যার, এটাতে রাখলে সুন্দর বোঝা যাবে। বাট আপনি চাইলে নোটপ্যাডেও রাখতে পারেন, কিন্তু নোটপ্যাডে অতটা বোঝা যায় না, এই জন্য একটা সফটওয়্যারের মধ্যে রাখলে এই জিনিসটা সুন্দর করে বোঝা যায়। যদি ইভেন্টে সময় লাগে ততক্ষণে আমাদের নোটপ্যাডে করাই ভালো হয়। কোডটা ধরেন আমরা এখানে পেস্ট করি, হ্যাঁ, কোডটা পেস্ট করলে এই যে এগুলো তো এমনি, এগুলো হচ্ছে আগের ডাটা, প্রিভিয়াস ডাটা, এগুলো বাদ দিই। মূলত শুরু হয়েছে কিন্তু এখান থেকে আমাদের ডেটাগুলো আসা শুরু হয়েছে, যে ই কমার্স তার আন্ডারে কি আছে, কারেন্সি, ট্রানজাকশন আইডি, কত টাকার ভ্যালু। তাহলে দেখেন ই কমার্স, তারপরে কোলন, তারপরে যদি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকে তার মানে নিচের এইগুলো যা কিছু আছে এই সবগুলো কার আন্ডারে, ই কমার্সের আন্ডারে। আচ্ছা এখানে আবার দেখেন আইটেমস আছে, আইটেমস এর আন্ডারে থার্ড ব্র্যাকেট, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট, তার মানে এখানে যা কিছু আছে এগুলো কার আন্ডারে, আইটেমস এর আন্ডারে। এখন এই ডাটা লেয়ার ভেরিয়েবলের সিস্টেমটা হলো যে প্রথমে আপনাকে দেখতে হবে যে হচ্ছে ধরেন আমরা ট্র্যাক করব কি ট্রানজাকশন আইডি। তাহলে আমি কি করব, এর প্যারেন্ট কে সেটা দেখতে হবে। তাহলে ধরেন এর প্যারেন্ট ই কমার্স, তাহলে আমাকে এটা হচ্ছে ই কমার্সটা কপি করতে হবে, কপি করে আমি এখানে দেব হচ্ছে ই কমার্স, এরপরে একটা ডট দিতে হয়। ডট মানে হলো প্লাস করা, যুক্ত করা, যোগ করা। মানে এটা প্রোগ্রামিং এর ভাষায় বলে কনক্যাটিনেট অপারেটর। কত কিছু আমাদের জানা লাগবে না, আমাদের খালি জানলেই হবে যে বাবার সাথে ধরেন পরের বাচ্চা কাচ্চা যদি লিংক করতে চান তাহলে একটা ডট দিতে হবে, শেষ। কেন হয় অত সায়েন্স জেনে আমাদের লাভ নেই, কারণ আমরা প্রোগ্রামার না, আমরা হচ্ছে মার্কেট হ্যাক। ঠিক আছে, ওকে। তো আমরা কি কি পাঠাবো, ট্রানজেকশন আইডি। তো আমরা এখান থেকে ধরেন ট্রানজেকশন আইডিটা নিলাম, ট্রানজেকশন আইডি দিয়ে এখানে ট্রানজেকশন আইডিটা দিয়ে দিলাম। এখানে আবার এই ভেরিয়েবলের একটা নাম দিতে হবে। তো আমরা এটা লেখার একটা সিস্টেম হলো, ভেরিয়েবল তো অনেক ধরনের, আপনারা দেখছেন না অনেক টাইপের ভেরিয়েবল, এটার নাম কি ডিএলপি দিতে দিয়ে শুরু করতে হয়। ডিএলপি মানে ডাটা লেয়ার ভেরিয়েবল। কারণ কারণ আপনার তাহলে পরে চিনতে সুবিধা হবে। বাট আপনি যদি হাবি যাবে যে কোনো নাম দিয়ে দেন তাহলে আপনি চিনলেই হবে। কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করলে কি হয়, ধরেন আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন, আপনি কাজ করার পরে তো সে আরেকজনকে কেউ কাজ করাইতে পারে, তাহলে আপনি যদি সুন্দর করে লিখে রাখেন তাহলে পরে কেউ আসলে দেখেই বুঝতে পারবে। ওকে, ডিএলবি। এরপরে দেখবেন কেন করছি আমরা, এই যে ট্রানজেকশন আইডি। ট্রানজেকশন আইডি কে দেখেন একই জিনিসের অনেক নাম, ট্রানজেকশন আইডিও যা, অর্ডার আইডিও তা, পারচেজ আইডিও তা, একই জিনিস। ওকে, তাহলে আপনি যে কোনো নামই লিখে দিতে পারেন। ধরেন আমরা সহজভাবে এটা বলে দিলাম যেটা মনে থাকে, অর্ডার আইডি। এটা হাইফেন দিয়ে রাখি, তাহলে বুঝতে পারবেন যে সেটা কি ভেরিয়েবল। নাম লিখে রাখলাম, বা এটা না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে একটা ভেরিয়েবল আমাদের বানানো হয়ে গেল, আরেকটা বানাইতে হবে। মানে আমি যা যা তথ্য পাঠাবো সবগুলো আমাকে স্টোর করা লাগবে, জমা করা লাগবে। তো আমি এখানে গিয়ে আবার একটা কি নেব, এই যে ডেটা লেয়ার ভেরিয়েবল নেব এখান থেকে, যে ডাটা লেয়ার ভেরিয়েবল। এবার আমি কাস্টমারের কি কি পাঠাবো, ই কমার্স এর আন্ডারে ভ্যালু কত টাকার সে কিনছে
সেই তথ্যটা পাঠাবো। সো আমি এখান থেকে ভ্যালু নিলাম, ভ্যালু নেওয়ার পরে তাহলে অবশ্যই শুরুতে আমাদের কি দিতে হবে, আগে হচ্ছে ই কমার্স, তারপরে একটা ডট, তারপরে ভ্যালু। ওকে, তাহলে এটা হচ্ছে, এটা আমাদের কি দিয়ে শুরু হবে, ডিএলভি হাইফেন, সরি হাইফেন, এটা হচ্ছে ভ্যালু মানে কি, ভ্যালু মানে হচ্ছে এখানে একটু আসি, ভ্যালু মানে হচ্ছে কত টাকা প্রোডাক্ট কিনছে, তার মানে এটা কি কি বলতে হবে, অর্ডার ভ্যালু, পারচেজ ভ্যালু, শুধু ভ্যালু একই জিনিস, সব কিন্তু একই জিনিস, যেভাবে লেখে। হ্যাঁ, তো আমরা ধরেন যেটা দিলাম যে হচ্ছে, বা অর্ডার অ্যামাউন্ট, এটাও তো হতে পারে কত টাকার অর্ডার করছে। হ্যাঁ, ওকে, আমরা আপাতত বোঝার সুবিধার্থে ধরেন দিলাম যে হচ্ছে ওয়ার্ড, সরি অ্যাপস অর্ডার ভ্যালু দিয়ে এই একটা হাইফেন দিয়ে আমরা এটা সেভ করলাম। আর কি কি নেওয়া যায় চলেন দেখি, আমাদের এখান থেকে ট্রানজেকশন আইডি গেছে, অর্ডার ভ্যালু গেছে, আর হচ্ছে কারেন্সিটা নিয়ে। অনেক সময় কি হয় যে হচ্ছে একজন, একটা ওয়েবসাইটে অনেক সময় মাল্টি কারেন্সিও থাকে, যেমন ধরেন বাংলাদেশের অনেক ওয়েবসাইটে আছে যেখানে আপনি ডলারেও পেমেন্ট করা যায়, বাংলা টাকায়ও পেমেন্ট করা যায়। তো মাল্টি কারেন্সি থাকলে কারেন্সিটা চেক করা দরকার, সে কোন টাকায় কিনছে। ওকে, তাহলে আমরা এই কমার্স ডট কারেন্সি দিলে আমরা কারেন্সিটা হচ্ছে বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখান থেকে দিব হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, তাহলে এখানে আমাদের বসবে হচ্ছে কোনটা, ই কমার্স ডট কারেন্সি। তাহলে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ডিএলভি, এরপরে হাইফেন, এটা হচ্ছে কারেন্সি। ওকে, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে সবগুলো এই তিনটাই পাঠাই আর কি, বাকিগুলো তো আপনি চাইলেই পাঠাইতে পারতেছেন, যতগুলো ইচ্ছা ততগুলো পাঠাইতে পারতেছেন। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে একটা ফিগার বানাবো। ফিগার মানে কি, কন্ডিশন, কন্ডিশন কখন কি ঘটনা ঘটছে। এখন দেখেন, এই যে ফিগারে আসার পরে এর আগে আমাদের কিন্তু দুইটা ফিগার ছিল, একটা হচ্ছে চেক আউটের জন্য, একটা হচ্ছে পারচেসের জন্য। এখন এখানে একটা কাজ করে দেওয়া যায়, সেটা হলো যে ধরেন একজন কাস্টমার যতক্ষণ পর্যন্ত না অর্ডার করবে ততক্ষণ পর্যন্ত কি এই আইডি গুলো আমরা পাবো, অর্ডার করার পরে না আমি ভ্যালু ট্রানজেকশন নাম্বার পাবো। তাহলে আমি একটা কাজ করতে পারি, এটা আমাদের পারচেজ ট্রিগার আছে, পারচেজ ট্রিগারের সাথে দেখি এটা যুক্ত করে দেওয়া যায় নাকি। হ্যাঁ, পারচেজ ট্রিগারের সাথে এটা হলো আমরা কেমন যুক্ত করি, রেফারেন্স টু দিস ট্রিগার, এটা তো আগে পেয়ে গেছে, এখান থেকে আমরা একটা কাজ করি যে এই ডেটাগুলো পাঠাবো, তাইলে এখান একটা নতুন নেই, ট্রিগার আমরা নিব হচ্ছে কোনটা, অনেকগুলো ট্রিগার আছে, আমরা এখান থেকে কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্ট নিয়ে এইখানে ইভেন্টের নাম দিতে হবে। তো ইভেন্টের নাম আমরা এই যে ধরেন দুইটা সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট কোনটা, তারপর এটা হচ্ছে বুঝতে কষ্ট হয় একটু, মানে ইউরোপিয়ান লেআউট তো, মানে সেকেন্ড ব্র্যাকেট যেখানে আছে ওইখানে কাজ করতেছে না, আমি কেমনে যে, হুম, শেষ ভরসা এটা। হুম, হুম, হুম। তো এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট কোনটা, এই যে তারপর দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তারপর আমরা দিলাম হচ্ছে আচ্ছা, এখানে অল কাস্টম ইভেন্টস না দিয়ে আমরা এখানে কাজ করি ডি, ডি তো বড় হাতের লিখছিলাম না, ডিএলভি, ডিএলভি আসতেছে না, দেখি এই যে আসছে, নিচে থেকে আসছে, একটু জুম করে ছোট করে তাহলে বুঝতে, ওকে। তাহলে আমরা এখান থেকে কাস্টম ইভেন্ট নিয়ে এই যে দেখেন ভেরিয়েবল সিলেক্ট করে দিতে বলছে, তাহলে ভেরিয়েবল সিলেক্ট করে কি পাঠাবো, এই যে সবগুলো আসছে, কারেন্সি, অর্ডার আইডি, অর্ডার ভ্যালু। ওকে, তাহলে আমরা এবার কি করবো, এখান থেকে নিব হচ্ছে কোনটা,
প্রথমে একটা করে দিই, যে প্রথম অর্ডার ভ্যালু। অর্ডার ভ্যালু এখান থেকে আমরা ইকুয়ালস যদি দেই, ইকুয়ালস, আচ্ছা এখানে অর্ডার ভ্যালু, আচ্ছা এখান থেকে না, এটা ছাড়া অন্য আরেকটা দেও করা যাবে। হ্যাঁ, আমরা ফিগারে যাই আবার একটু, নতুন একটা ফিগার নেই, ইনিশিয়ালাইজেশন ডম ইনক্লুড অল এলিমেন্টস, কাস্টম initialization from, না এখান থেকে হচ্ছে না এটা, দাঁড়ান তাইলে এটা হচ্ছে ভেরিয়েবল স্টোর করে, আমরা তো একটা ট্রিগার লাগবেই, ট্রিগার এখানে কি সরাসরি সাথে ট্যাগ করে দেওয়া যাবে? দেখি ট্রিগারের সাথে ভার্সেস ভ্যালু, হ্যাঁ এই সাইডে এটা হচ্ছে নতুন আরেকটা পেজ নিতে পারবে না, হ্যাঁ না এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে যে আমাদের এখানে তো, এটা তো ভ্যালু বসবে না, এটা হচ্ছে পেজ ভিউ, এখানে একটা প্যাচ লেগে গেল। ঠিক আছে, ওই পর্যন্ত যে পর্যন্ত করছি সে পর্যন্ত ঠিক আছে, এখন হচ্ছে কোন টিকারটা দিয়ে পাঠাবো এটাই কনফিউজ লাগতেছে। এটা তো টিকার লাগবে, কারণ ট্যাগ ফায়ার হয় টিকারের উপর ভিত্তি করে, হ্যাঁ? এখন এখানে তো কোন একটা টিকার আমরা কোনটা দিয়ে পাঠাই, নরমালি হচ্ছে পেজ ভিউ দিয়ে দিলে তো হবে না, কারণ এখানে আমার ভেরিয়েবল আসতেছে, কিন্তু ভেরিয়েবলের তো কোনো ভ্যালু নাই, ভ্যালু যদি আমি ফিক্সড করে দিই তাহলে তো হবে না, ভেরিয়েবল ভ্যালু তো কি হবে, যে যে অর্ডার পারচেজ করবে সেই অ্যামাউন্ট যাবে আর কি, তাহলে এটা দিয়ে হচ্ছে না। আচ্ছা এবার তো এই চ্যাট জিপিটি দেওয়া লাগবে, ভুলে গেছি আর কি, অল এলিমেন্টস সাম ক্লিক। আচ্ছা আরেকটা কাজ করে দেখি, ট্যাগে গিয়ে কিছু করা যায় নাকি, খুব জিআর চেক আউট ট্যাগ পারচেজ রিগার্ডিং, এখান থেকে একটা রিগার্ডিং আছে, ইভেন্ট নাম, তো এখানে যদি আমরা এখানে তো ভেরিয়েবলের নাম আসতেছে না, আচ্ছা থাক এটা একটু পরে করি, আরেকটা জিনিস দেখাচ্ছে, এটা একটু কনফিউজ লাগতেছে। ওকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ধরেন আমরা যখন এখানে অর্ডার করি, হ্যাঁ অর্ডার করলে এখানে দেখবেন দুইটা অ্যাড্রেস আছে, যে দেখেন হচ্ছে অ্যাড্রেস মানে কোন ঠিকানায় প্রোডাক্টটা যাবে, দুইটা অর্ডার ই থাকে, যে যেমন আমরা যখন অর্ডার করি, অর্ডার করার সময় দেখবেন একটা থাকে শিপিং অ্যাড্রেস আর যে অর্ডার করতেছে তার অ্যাড্রেস, বিষয়টা কিরকম, তাহলে একটাকে বলে শিপিং অ্যাড্রেস আর একটা হচ্ছে যে পারচেজ করতেছে তার অ্যাড্রেস। এটা কিরকম, ধরেন কথার কথা যে আপনি অনলাইন থেকে অর্ডার করে আর একজনকে গিফট দিবেন, তখন কি আপনার অ্যাড্রেসে কি আপনি পাঠাবেন? না, যাকে গিফট দিবেন তার অ্যাড্রেসে পাঠাবেন। তাহলে এইখানে গুগল আমাদের আরেকটা কথা বলে, যে হচ্ছে আমরা যখন গুগলের কাছে এই যে ডেটাগুলো পাঠাইলাম, পাঠাবো আর কি, এখনো হয়নি, যে কারেন্সি তারপর ট্রানজেকশন আইডি এগুলো পাঠাবো, এগুলোর সাথে সাথে গুগল বলছে যে ইউজারের তথ্যগুলো পাঠাইতে হবে। ইউজারের তথ্যগুলো কেন পাঠাইতে হবে? কারণ হচ্ছে আমরা যখন গুগল অ্যাডস এর মধ্যে যাই, এখান থেকে যদি আমরা বিগিন চেকআউট এখানে যাই, এখানে একটা অপশন আছে, যে এখানে লেখা আছে যে এনহ্যান্স কনভার্সন, যদি এডিট সেটিং এ যাই, এডিট সেটিং এ গিয়ে এনহ্যান্স কনভার্সন হচ্ছে দেখা বলছে ইউজ ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট টু অ্যাট্রিবিউট কনভার্সন টু অ্যাডস ইন এ প্রাইভেসি সেফ ওয়ে। তার মানে কি করতে হবে, যে ইউজ ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট টু অ্যাট্রিবিউট, তাই ইউজার প্রোভাইড ডাটা বলতে কি বোঝাচ্ছে, দেখেন এই
যে আপনার কত ডলারের অর্ডার হলো, অর্ডার নাম্বার কত, এগুলো কি ইউজার ঠিক করছে? না, ইউজার প্রোভাইড করতেছে কোনগুলো, তার নাম কি, তার ঠিকানা কোথায়, তার জিপ কোড কি, তার কোন দেশ থেকে, ফোন নাম্বার কত, তার মেইল কত, এগুলো হচ্ছে ইউজার প্রোভাইডেড ডাটা। এইগুলো কেন দিতে হবে? এটাকে বলে এনহ্যান্স ই কমার্স কনভার্সন। এগুলো নিয়ে গুগল করবে এটা। আগে তো বুঝলাম যে সে কাস্টমারকে আইডেন্টিফাই করবে, কিন্তু আপনি অর্ডার করছেন, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল, এগুলো নিয়ে গুগল কি করবে? দুইটা কারণে আপনার থেকে নেবে। এক নম্বর হচ্ছে, যেমন হচ্ছে আপনার যখন ফোন নাম্বার আর ইমেল নিচ্ছে, তখন কিন্তু গুগল আপনার বিহেভিয়ার জেনে গেল যে আপনি অনলাইন থেকে কি প্রোডাক্ট কেনেন, কত টাকার প্রোডাক্ট কেনেন, একটা কারণে। আরেকটা কারণ হচ্ছে যে পরবর্তীতে কিন্তু আপনাকে আবার রিমার্কেটিং করে অ্যাড দেখাতে পারে। আর আরেকটা হচ্ছে আপনার ফোন নাম্বার ইমেল দিয়েছেন, তাইলে আপনার মতো আর কোন কোন ব্যক্তি আছে তাদেরকে হচ্ছে গুগল অ্যাড দেখাইতে পারে আর কি। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে এই ডেটাগুলো আমরা কোনটা পাঠাবো? কারণ এখানে যদি আমাদের শুধুমাত্র একটা অ্যাড্রেসই আছে, ধরুন আমরা সরাসরি একটা অ্যাড্রেস আছে, তাইলে ধরেন আপনার হচ্ছে দুইটা অ্যাড্রেস, একটা হচ্ছে আপনার অ্যাড্রেস আর একটা হচ্ছে যাকে শিপিং করে দিচ্ছেন শিপিং অ্যাড্রেস। তাহলে গুগলের কাছে কোনটা দিবেন? যে যে কিনছে তার অ্যাড্রেসটা পাঠাবেন, নাকি যাকে আপনি গিফট করতেছেন তাকে পাঠাবেন, তার অ্যাড্রেসটা গুগলে পাঠাবেন? আপনি বলছেন যে কিনছে তারটা গুগলে পাঠাবো, আর আপনি বলছেন হচ্ছে যাকে পাঠাচ্ছি তার তথ্য, তাই তো? আচ্ছা, কেন তাহলে ধরেন যে যাকে পাঠাচ্ছি তার তথ্য কেন পাঠাবো না? এক্স্যাক্টলি, কারণ সে তো কেনে নাই, সে তো ভাই ফাও কামে বসে বসে সেল প্রোডাক্ট রিসিভ করছে, তাহলে তার ডেটাতে গুগল কি করবে? তার ডেটার তো কোনো দাম নাই। যেটার দাম কোনটা, আপনি কিনছেন, আপনার ডেটাটা দরকার। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে এখন এই তথ্যটা যদি আমরা গুগলের কাছে পাঠাইতে চাই, তাহলে আমাদের যে এনহ্যান্স কনভার্সন আছে এটা এনেবল করতে হবে। হ্যাঁ? আচ্ছা, তাহলে এইটা এনহ্যান্স কনভার্সন, এখানে আমাদের এই যে কনভার্সন সেটিংস আছে, কনভার্সন সেটিংস থেকে শুরুতে এই যে এনহ্যান্স কনভার্সন এটা অন করে দিতে হবে। ওকে, এনহ্যান্স কনভার্সন অন, এবং এখান থেকে সেট করে দিতে হবে ইউজারের ডেটাটা আপনি কোন মিডিয়া, ভায়া কোন মিডিয়া হয়ে গুগল এর কাছে পৌঁছাবে। তাহলে বলেন কোন মিডিয়া হয়ে যাবে? গুগল ট্যাগ, ট্যাগ ম্যানেজার, গুগল অ্যাডস এর ট্যাগ। গুগল অ্যাডস এর কাছে আমরা তথ্য কার মাধ্যমে পাঠাবো? ট্যাগ ম্যানেজার, এক্স্যাক্টলি। তাহলে সোর্সটা আপনাকে বলে দিতে হবে যে কার মাধ্যমে আপনি গুগল অ্যাডস এর কাছে ইউজারের ডেটা পাঠাবেন। ওকে, এখন আমরা তো এই যে এখানে একটু আগে পারচেজ করলাম, এখন এই তথ্যটা কি যে ডাটা লেয়ারের মধ্যে আছে, যে কে কিনছে তার নাম, তার ফোন নাম্বার আছে? নাই, নাই। তাহলে এখন জানতে হবে আমাদের যে ইউজারের এই যে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এইগুলো আমরা কিভাবে পাঠাবো। এইগুলো পাঠানোর জন্য আমাদের যেটা করতে হবে আর কি, এই যে আবার একটু ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে আসবেন, আসার পরে ইন্টিগ্রেশনে যাবেন, যাবেন হচ্ছে ই কমার্স, ই কমার্সে গিয়ে ট্র্যাক ই কমার্স, এটা তো আমরা দিছিলাম যে ই কমার্স ট্র্যাক। একটু নিচে আসার পরে দেখবেন আরেকটা আছে যে কাস্টমার ডাটা ইন ডাটা, এটা কিন্তু টিক মার্ক দেওয়া নাই, যার কারণে কি হচ্ছে কাস্টমারের ডাটাটা ওখানে যাচ্ছে না। এখন যদি আমি এটা সেভ করে, এবার যদি হচ্ছে আমি এটা করে দিচ্ছি আর কি। আচ্ছা, করে দেওয়ার পরে তাহলে আমাদের অবশ্যই কি আরেকবার প্রিভিউ দিতে হবে। প্রিভিউর মাধ্যমে আমরা বুঝতে পারবো না যে ডেটাগুলো যাচ্ছে কি যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি আরেকবার একটু প্রিভিউ দিব, একটা প্রিভিউ দিয়ে দেখবো যে কাস্টমারের ডেটাটা যাচ্ছে কিনা। এখান থেকে আমরা আবার আগের মতো একটা প্রোডাক্ট, একটা বা দুইটা প্রোডাক্ট কিনি, ধরেন প্রোডাক্ট, আবার এক প্রোডাক্ট, এবার হচ্ছে পরিস্থিতি চেক করব। এটা আমরা হচ্ছে রেডি। এখন আমরা এখান থেকে দেখবো যে কাস্টমারের ডেটাটা, যে থ্যাংক ইউ পেজে যাব, থ্যাংক ইউ পেজে কি আমরা কই যাব? ডাটা লেয়ারে যাব, ডাটা লেয়ারে গিয়ে এই যে দেখেন কি কি তথ্য কাস্টমারের পাঠিয়ে দিয়েছে। কাস্টমার ফার্স্ট নেম,
কাস্টমার লাস্ট নেম, বিলিং অ্যাড্রেস, তারপর হচ্ছে বিলিং অ্যাড্রেস আছে, বিলিং সিটি, বিলিং স্টেট, পোস্ট কোড, কান্ট্রি, ইমেল সব আছে। তারপরে বিলিং ফোন নাম্বার। এখানে দেখেন দুইটা অপশন আছে। এই যে প্রথম যেটা থাকে, প্রথমটা হচ্ছে আমাদের কাস্টমার বিলিং, আচ্ছা প্রথমটা হচ্ছে আপনার যে কিনছে তার অ্যাড্রেস, আর পরে যেটা হচ্ছে এর পরের যে তথ্যগুলো আছে ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি অ্যাড্রেস, এগুলো তার অ্যাড্রেস। যদি কারো অ্যাড্রেস যদি আপনি শিপিং করেন, বাট এখানে কিন্তু দেখেন এই ডাটাগুলো নাই। কেন নাই? কারণ আমি কারো অ্যাড্রেসে তো শিপিং করি নাই, যখন করতাম তখন এখানে আসতো। আচ্ছা, তারপরে এই যে তারপরে প্রোডাক্টের যে ই কমার্সের আন্ডারে যেগুলো আছে ওগুলো কিন্তু চলে আসবে। তাইলে গুগলের কাছে দুইটাই পাঠানো লাগবে, একটা হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশন কত টাকা কিনছে এটাও, পাশাপাশি কাস্টমারের ইনফরমেশন গুলো পাঠাইতে হবে। এখন আজকে একটু কাজ করে দেখি আমরা যে এই যে কাস্টমারের ইনফরমেশন গুলো আছে এইগুলো আমরা কিভাবে পাঠাবো। তাহলে আগের মতো কি হিসেবে পাঠাতে হবে, ভেরিয়েবল হিসেবে আগে ডাটাগুলো নিতে হবে। তো আমরা আবার একটু ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে গিয়ে আবার ডাটা লেয়ার ভেরিয়েবলে নিতে হবে। তাহলে আমরা আবার এখানে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে চলে যাব ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে চলে যাব কই ডাটা লেয়ার ভেরিয়েবল। এবার একটা জিনিস আগের বার কিন্তু কি ছিল যে আমাদের এই যে কারেন্সি ছিল কার আন্ডারে, ই কমার্সের আন্ডারে। এবার যদি দেখেন এই যে এখানে একটু খেয়াল করেন যে হচ্ছে কাস্টমার ফার্স্ট নেম, এটা কি কারো আন্ডারে আছে? তাহলে এবার কি কারোর সাথে ডট ডট এগুলো দেওয়ার দরকার আছে না? তবে এখান থেকে হুবহু কপি করে নেবেন, একটা অক্ষরও যদি ছোট বড় হয় তাহলে কিন্তু আর কাজ করবে না। যেমন এখানে লেখা আছে কাস্টমার ফার্স্ট নেম, আপনি সি যদি বড় হাতের দেন আর কাজ করবে না। মানে একদম টু দা পয়েন্টে হওয়া লাগবে। সো আমরা এখান থেকে দেব কাস্টমার ফার্স্ট নেম। তাহলে আমাদের আগের মতোই তো জানেন যে সেটা আমাদের কি হবে ডিএলভি, তারপরে হলো আমাদের আমরা জাস্ট দিলাম যে এফ নেম মানে ফার্স্ট নেম। তো দেখেন কাস্টমারের কি কি তথ্য পাঠাবো, এক নাম্বার হলো তার ফার্স্ট নেম পাঠাবো, লাস্ট নেম পাঠাবো। তাহলে এখান থেকে আমাদের লাস্ট নেম, আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম বাদ দিয়ে একবারে পাঠানো যায় না ফুল নেম? ফুল নেম আছে নাকি? না ফুল নেম নাই, করার নাই, তাহলে ভেঙে ভেঙে পাঠাইতে হবে আর কি। এটা লাস্ট নেম আমরা এটা দিলাম হচ্ছে লাস্ট। তারপরে আমরা অ্যাড্রেস পাঠাইতে হবে, কারণ কোন ঠিকানা থেকে কিনছে এটা তো গুগলের জানা দরকার। অ্যাড্রেস তাহলে হচ্ছে আমরা এটা নাম দিয়ে দিব যে হচ্ছে ডিএল অ্যাড্রেসের। আর কি কি পাঠাবো, আর পাঠাইতে হবে হচ্ছে সিটি পাঠাইতে হবে, সিটি আর হলো আমরা স্টেট জিপ কোড দুইটাই পাঠাইতে হবে। আমরা এখান থেকে নিব আরেকটা সিটি, তারপর স্টেট, স্টেট না পাঠাইলেও হবে। হ্যাঁ, জিপ কোডটা পাঠাইতে হবে। দেখি আর কি পাঠানো যায়। সিটি, বিলিং কান্ট্রি, এটা পাঠানো লাগবে বিলিং কান্ট্রি, কারণ অনেকগুলো ই কমার্স আছে যারা আছে অনেক দেশে প্রোডাক্ট সাপ্লাই দেয়। হ্যাঁ, তবে আপনার যদি শুধু একটা দেশেই প্রোডাক্ট সাপ্লাই হয়, ওই একটা দেশ থেকে অর্ডার হয়, সেক্ষেত্রে এটা দরকার হবে। তো মাল্টিপল যদি কান্ট্রিতে হয় তাহলে আপনাকে এটা করতে হবে যে হচ্ছে এরপরে ফোন নাম্বার তো অবশ্যই ইম্পর্টেন্ট। ফোন নাম মানে যেটা ভুল করা যাবে না, দুইটা জিনিস পাঠাইতে, একটা হচ্ছে মেইল আর ফোন নাম্বার, কারণ এই দুইটা ধরেই তো গুগল বুঝতে পারবে। একই নামে তো হাজার মানুষ থাকতে পারে।
শুধু নাম ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে বিএলভি, এটা হচ্ছে আমরা কি দিলাম, ইমেল। একটা দেওয়া লাগবে হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার আছে 952। আচ্ছা ওকে, মোটামুটি বাট আপনারা তো এখান থেকে যে কোনোটা তথ্যই পাঠাইতে পারবেন আর কি, হ্যাঁ, যে কোনোটা, যে কোনো তথ্যই পাঠানো যাবে, কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে এরপরেরটা হচ্ছে একটু কনফিউজ হচ্ছি আমি, এটা একটু আগামী দিন দেখাবো আমি আর কি। আর টিকারের বিষয়টা একটু, মানে এরপরে আমাকে একটা টিকার নিতে হবে, কারণ এগুলো তো কোনো একটা কন্ডিশন, যে এই কন্ডিশন, ধরেন কেউ যদি পারচেজ না করে তাহলে কি আমরা তার হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম পাবো? তাহলে এর জন্য একটা টিকার নিতে হবে, তারপর আমরা ট্যাগের সাথে অ্যাটাচ করে দেব। এটা একটু আগে করব, কারণ টিকারের মধ্যে একটু কনফিউজ আছে, কোনটা দিয়ে দেওয়া আছে আমাকে আরেকবার দেখতে হবে। আপাতত আমরা তাহলে কি করলাম, যে ওয়েবসাইটের ডেটাগুলো আমরা জিটিএম এ ডাটা লেয়ার এনেবল করার মাধ্যমে এখানে নিয়ে আসলাম, আর এই ডাটাগুলো ভেরিয়েবলের মাধ্যমে জিটিএম এর মধ্যে আবার স্টোর করলাম। আর স্টোর করার পর এই ডেটাগুলো এখন গুগল আর্থ এর কাছে পাঠিয়ে দেব। পাঠানোর কাজটা শুধু বাকি থাকলো। ওকে, এটা করলে গুগল আর্থ এর ট্র্যাকিং মূলত একটু সহজ। ফেসবুক এর ঝামেলা বেশি, ফেসবুক এর অনেক কাহিনী টাইনি করা লাগে আর কি। গুগল আর্থ শর্টকাট, তবে এখন একটা বিষয় আছে, আমরা তো ব্যাকএন্ডে ওয়ার্ডপ্রেস দিই, কিন্তু যখন আপনি ক্লায়েন্ট কাজে কাজ করবেন সবসময় কি ওয়ার্ডপ্রেস সাইট থাকবে না। তাইলে এখানে দেখেন, মানে প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা ই কমার্সের ডাটা দিলাম, তারপরে ইউজারের ডাটা ডাটা লেয়ারে নিয়ে গেলাম, তাইলে এটাকে বলা হচ্ছে মানে এই যে আমরা প্লাগইনটা ইনস্টল করছিলাম, এই প্লাগইনটা কি করলো, আমাদের ডাটা লেয়ারটাকে এনেবল করে দিল, ডাটা লেয়ারটাকে এনেবল করে দিচ্ছে। কিন্তু আপনার যদি অন্য কোনো ওয়ার্ডপ্রেসের মতো সফটওয়্যার হয়, অথবা কেউ যদি হাতে কোডিং করে ওয়েবসাইট বানায়, তাহলে এটা তো আর এরকম প্লাগইন পাওয়া যাবে না। তখন কি করতে হবে, তখন যে ওয়েব ডেভেলপার থাকে তাদেরকে বলে দিতে হবে যে আপনার কি কি তথ্য লাগবে, এই তথ্যগুলোর উপর ভিত্তি করে একটা ডাটা লেয়ার বানায় দিতে হবে। ঠিক আছে, তবে এগুলো হচ্ছে ডেভেলপাররা খুব সহজেই করে ফেলতে পারবে, যে ওখানে একটা ডাটা লেয়ার বানিয়ে দিবে। তার মানে ওই ডেটাগুলো আপনার ডাটাবেস থেকে কার কাছে চলে আসবে, তখন আমরা ডাটা লেয়ারটা বানাবো, ওই ডাটাগুলো অটোমেটিক্যালি জিটিএম এর কাছে চলে আসবে। আর জিটিএম থেকে আমরা উদ্ধার করে ভেরিয়েবলে রাখবো, ভেরিয়েবল থেকে পাঠিয়ে দিব গুগল অ্যাডস এর কাছে। যদিও যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারে, গুগল অ্যাডস এর মানে কাছে হোক, যে কোনো জায়গায় পাঠানো যাবে। ওকে, দ্যাটস ইট। তাহলে আগামী দিন আমরা করলে এই ট্র্যাকিংটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, ট্র্যাকিংটা শেষ হয়ে যাওয়ার পর আরেকটা কাজ থাকবে আমাদের, যে যারা যারা কিনলো, আবার কি কি অ্যাড টু কার্ট করলো, তাদেরকে আবার আলাদা করা লাগবে আমাদের। কারণ যে কিনা ফেলছে তাকে আমরা রেট দেখাবো না। যেটাকে আমরা বলি রিমার্কেটিং বা অ্যাডস ফানেল। আর দুইটা কাজ বাকি থাকলো, দুইটা কাজ করলেই শেষ। তাহলে আগামী দিন আমরা চেষ্টা করবো না দুইটা কাজই শেষ করার। একটা হচ্ছে যে ডাটাগুলো পাঠানো, আর পরবর্তীতে এই ডাটাগুলো আলাদা করে কিভাবে আমরা রিমার্কেটিং করে একই ইউজারদেরকে দেখাইতে পারি। কারণ যে আপনার প্রোডাক্টে অ্যাড টু কার্ট করছে সে তো ভাই কেনে নাই, তাহলে ওকে আবারও অ্যাড দেখানো লাগবে। ঠিক আছে, আপনার যদি কোনো ক্লায়েন্ট বলে না আমার এই ছোট ছোট সিঙ্গেল যারা অর্ডার করে এরা আমার কাস্টমার হওয়ার দরকার নাই ভাই, যারা একসাথে অনেক টাকার প্রোডাক্ট কেনে তাদের দরকার, তাহলে যে আমরা তো ভ্যালু পাঠাইছি, তাহলে ভ্যালু ধরে ধরে আমরা বের করবো যে কে বেশি টাকার প্রোডাক্ট কিনছে তাকে একটা দেয়। তো তার মতো আর যারা যারা আছে, সে তো কিনছে, তার মতো আর যারা যারা আছে তাদেরকে একটা দেয়। মনে করেন যে আমরা এই ট্র্যাকিং সিস্টেমটা যত ভালোভাবে করতে পারবো আমাদের খরচ তত কম হবে। এগুলো যদি আপনি নাও করেন তো আচ্ছা, একটু বলতে চাইছিলাম, ধরেন আপনি যদি এই যে কত টাকার প্রোডাক্ট কিনলো, তারপরে হচ্ছে কে কিনলো, এই তথ্যগুলো যদি গুগল অ্যাডস এর কাছে না পাঠান,
তাহলে কি গুগল কোনোভাবে কি তথ্যগুলো পাইতে পারে? পাওয়া সম্ভব? গুগল কিছু জেনারেল ডাটা, যেগুলোকে আমরা বলি জেনেরিক ডাটা পাবে। জেনেরিক ডাটা কি? ধরেন আপনার ওয়েবসাইটটাকে কে কে ব্রাউজ করে এই ডাটা গুগল পাবে, কারণ এই ডাটাগুলোকে গুগল অ্যানালিটিক্স দিয়ে ট্র্যাক করে। হ্যাঁ, তারপরে আপনার হলো কতজন ইউজার আসলো, কোন কোন পেজ ভিজিট করলো, কিন্তু ভিজিট পর্যন্ত সে বুঝতে পারবে, কিন্তু সে ওই ইউজারটা প্রোডাক্টটা কিনলো কিনা এটা ওখান থেকে বুঝতে পারবে না। তাহলে এই জন্য আমরা বলি হচ্ছে জেনেরিক ডাটা গুগল পাবে, কিন্তু আপনার যদি স্পেসিফিক ডেটা হয় সেটা অবশ্যই গুগলের আপনাকে দিতে হবে, নাহলে গুগল পাবে। দ্যাটস